পরমাণু চুক্তি নিয়ে ইরানের নতুন প্রস্তাব, নিষেধাজ্ঞা তুলে নিলে অন্য দেশে ইউরেনিয়াম সরিয়ে নিতে রাজি। শিগগিরই ক্ষতি কাটিয়ে উঠবে তেহরান, বলছে IAEA। পাকিস্তানের সেনাবাহিনীর ওপর গাড়ি বোমা হামলায় ভারতকে দায়ী করল ইসলামাবাদ। নিজেদের ব্যর্থতা ঢাকতে এমন দাবি, বলছে নয়াদিল্লি। অভিযোগ অস্বীকার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনান। গাজায় অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় একদিনে নিহত হয়েছেন অন্তত 82 ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। হাসপাতালে পৌঁছানোর আগেই অনেকে প্রাণ হারান। চিকিৎসকরা জানান তারা শুধু মৃতদেহ গুনছেন, চিকিৎসা দিতে পারছেন না। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করেছে গাজা যুদ্ধে এ পর্যন্ত প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সংখ্যা অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় 4%। ফিলিস্তিনের স্টেডিয়ামের পাশে আরও একটি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হন। হামলায় আহতদের অনেকেই শিফা হাসপাতালে যাওয়ার পথেই মারা যান। তবে সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলেও চিকিৎসা দিতে ব্যর্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ। কেননা হাসপাতালের অর্ধেক কর্মী এর মধ্যেই নিহত বা গুম হয়েছেন। এছাড়া দের আল বালাতে দুপুরের দিকে একটি রাস্তায় বোমার আঘাতে একসঙ্গে বেশ কয়েকজন নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি গণহত্যায় প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সংখ্যা অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় 4%। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। হারেতস পত্রিকা জানিয়েছে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার পরোক্ষ প্রভাব, যেমন ক্ষুধা, ঠান্ডা এবং রোগব্যাধির কারণেও অনেক মানুষ মারা গেছেন। গাজায় ইসরায়েলের এমন হত্যাযজ্ঞের মধ্যে মানবিক সহায়তা ঢুকছে সামান্য পরিমাণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রেড ক্রস জানায়, মার্চের পর এবারই প্রথম কিছু চিকিৎসা সামগ্রী প্রবেশ করেছে গাজায়, কিন্তু তা পর্যাপ্ত নয়। এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। তারা দাবি করে বিয়ার শেবা শহরের দিকে ছোড়া হয়েছে একটি ব্যালিস্টিক মিসাইল। তবে সেই ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েল ইরান যুদ্ধের পর আবারও তেল আবিবের রাজপথে ফিরেছেন আন্দোলনকারীরা। গাজায় এখনও যেসব জিম্মি রয়েছেন তাদের মুক্তির দাবিতে শনিবার রাতে জড়ো হন অসংখ্য ইসরায়েলি নাগরিক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েল ও হামাসকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তেল আবিবের হোস্টেস স্কয়ারে শনিবার সন্ধ্যায় জড়ো হন শত শত মানুষ। ইসরায়েলের জাতীয় পতাকা হাতে, হামাসের কাছে জিম্মিদের ছবি ও প্ল্যাকার্ড হাতে ছিল তাদের। এ সময় জিম্মিদের মুক্তির দাবি জানান তারা। ইরানের সঙ্গে সংঘাতের কারণে 2 সপ্তাহের বিরতির পর শনিবার আবারও তেল আবিবে এই আন্দোলনে নামেন ইসরায়েলিরা। আমি বিশ্বাস করি এখন আমাদের সুযোগ আছে গাজার যুদ্ধ শেষ করে বাকি যেসব বন্দীরা এখনো গাজায় আছে তাদের সবাইকে ফিরিয়ে আনার। জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ যুদ্ধ শেষ করে বন্দীদের ঘরে ফিরিয়ে আনার পক্ষে। আমি বিশ্বাস করি এখন আমাদের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সঠিক কাজটি করে সবাইকে ফিরিয়ে আনা। বিক্ষোভের আয়োজকরা বলছেন, ইরানে ইসরায়েলি অভিযানের পর তৈরি হওয়া কূটনৈতিক পরিবেশ এই সংকট সমাধানে এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। গণমাধ্যমের মতে এই সমাবেশে বক্তৃতা দেন কেবল নারীরা, যাদের বেশিরভাগই ইসরায়েলি সেনাদের মা। গাজা সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে একটি সমঝোতা প্রক্রিয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য জিম্মিদের পরিবারের সদস্যরা একটি বৈঠকের পরিকল্পনা করছেন বলেও জানা গেছে। যদিও এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি, তবে ট্রাম্প নিজেও তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি করে জিম্মিদের ফিরিয়ে আনার কথা জানান। যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগাতে চায় ইসরায়েলিরা, তাই আবারও রাস্তায় নামা, আওয়াজ তোলা, সবকিছুর একটাই লক্ষ্য, সংঘাত নিরসন করে গাজায় আটক থাকা শেষ জিম্মিকেও বাড়ি ফেরানো। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সমঝোতা হলে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে পাঠাতে ইরান প্রস্তুত বলে জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি। তবে ইরানের ওপর থেকে সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে সক্ষম ইরান।
ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হলেও এখনো যুদ্ধের রেশ কাটেনি। প্রায় প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হচ্ছে মধ্যপ্রাচ্যের দুই দেশ এবার পরমাণু চুক্তি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। শনিবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য দেশে পাঠাতে প্রস্তুত আছে তেহরান, কিন্তু ইরান কখনোই নিজস্ব ইউরেনিয়াম উৎপাদনের অধিকার ত্যাগ করবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কোনো বিধিনিষেধ মেনে নেওয়া হয় না, এমনকি দেশটির ওপর আরোপ করা সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলেও শর্ত জুড়ে দেওয়া হয়। এদিকে কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের বিরুদ্ধে আস্থা সংকটের অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা বলেন, উপসাগরীয় দেশগুলোর শান্তি প্রচেষ্টা ইরানের একতরফা আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনা নির্মাণে যুক্তরাষ্ট্রের $৩,০০০ কোটি সহযোগিতার প্রস্তাবের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরান যুদ্ধে জিতেছে আয়াতুল্লাহ খামেনির এমন দাবিও একটি নির্লজ্জ মিথ্যাচার বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি কাটিয়ে আগামী কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে তেহরান। ক্ষতিগ্রস্ত সাইটগুলো পরিদর্শনের জন্য IAEA এর অনুরোধ জানালেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে বলেও জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। পাকিস্তানের সেনাবাহিনীর গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ভারত সমর্থিত একটি গোষ্ঠী এই হামলার জন্য দায়ী। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিজেদের নিরাপত্তা ব্যর্থতা ঢাকতেই এমন অভিযোগ তুলেছে পাকিস্তান। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শনিবার সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 13 সেনা সদস্য, আহত হন বেসামরিক নাগরিক সহ আরো কয়েকজন। হামলার পরপরই এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। হামলাকারীদের ধরতে অভিযানে নামে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে জানানো হয় অভিযানে কয়েকজন জঙ্গি নিহত হয়েছে। শনিবারের হামলা পূর্ব পরিকল্পিত দাবি করে এজন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ। ISPR এর দাবি, ভারত সমর্থিত ফিতনা আল খারজি গোষ্ঠীর মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। তেহরিকি তালিবান পাকিস্তানকে বোঝাতেই মূলত ফিতনা আল খারজি নামটি ব্যবহার করে থাকে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের পাশাপাশি হামলার জন্য আফগান নাগরিকদেরকেও দায়ী করছেন পাকিস্তানি সেনা কর্মকর্তারা। তাদের দাবি, শত শত আফগান জঙ্গি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে হামলা চালাচ্ছে। এদিকে পাকিস্তানে প্রাণঘাতী এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ভারত। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে বহিরাগতদের ওপর দায় চাপাচ্ছে পাকিস্তান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ইস্তামার শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত অন্তত 25 জন। একই সঙ্গে ওডেসাতে চালানো ড্রোন হামলায় কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধক্ষেত্রে এখন সবচেয়ে উত্তপ্ত অঞ্চল ইউক্রেনের পোক্রোভস্কের চারপাশে 1,10,000 সেনা মোতায়েন করেছে মস্কো। গণমাধ্যমের খবর, এরই মধ্যে ফুরিয়ে গেছে রাশিয়ার আধুনিক ট্যাঙ্কের মজুদ। যুদ্ধে পুতিন বাহিনী সোভিয়েত যুগের পুরানো অস্ত্র ব্যবহার করছে। শুক্রবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের বিষয়ে দ্রুত শান্তি আলোচনায় ফেরার আশ্বাস দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার এমন বক্তব্যের একদিন পরেই শনিবার ইউক্রেনের ওডেসা ও সামার শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এই ঘটনায় এক দম্পতি সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ওডেসায় ড্রোন আক্রমণে ধসে পড়েছে আবাসিক ভবন। পাল্টা জবাবে 900 কিলোমিটার ভেতরে ভলগোগ্রাদ অঞ্চলের মারিনোভকা ঘাঁটিতে 4টি Su-34 বোমারু যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। এই বিমানগুলো ইউক্রেনের ভূখণ্ডে হামলায় নিয়মিত ব্যবহৃত হতো বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের পূর্বাঞ্চলের পোত্রোভস্ক শহরের চারপাশে 1,10,000 সেনা জড়ো করেছে রাশিয়া। এই অঞ্চলটিকে সবচেয়ে উত্তপ্ত যুদ্ধক্ষেত্র বলে উল্লেখ করেছেন ইউক্রেনের সেনাপ্রধান। শহরটিকে ঘিরে দক্ষিণ ও উত্তর পূর্ব ফ্রন্টে অবস্থান নিয়েছে রুশ বাহিনী। যদিও বছরখানেক ধরে একের পর এক আক্রমণ চালিয়ে এখনও শহরটি দখলে নিতে পারেনি মস্কো। একসময়কার গুরুত্বপূর্ণ কোকিং কয়লা খানিও এবার বন্ধ হয়ে গেছে। অন্যদিকে অস্ত্র ও প্রযুক্তির ঘাটতিতে আবার ট্যাঙ্ক হিসেবে ফিরছে সোভিয়েত ইউনিয়নের পুরানো T-62 মডেলের যুদ্ধযান। রাশিয়া এসব ট্যাঙ্ককে ফ্রন্ট লাইনে স্থায়ী ফায়ারিং পয়েন্ট হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে পোল্যান্ডের বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ডুডা শনিবার কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনকে ধৈর্য ধরার আহ্বান জানান। নতুন প্রেসিডেন্ট কারল নাউরুকির অবস্থান কিছুটা রক্ষণশীল হলেও তিনি প্রতিরক্ষায় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। এ সময় তিনি আরও জানান, ইউক্রেনের ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে পোল্যান্ড। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পাকিস্তানের 4 অঞ্চল, দুদিনে 32 জনের মৃত্যু, নিখোঁজ বেশ কয়েকজন। পানির নিচে ভারতের হিমাচল প্রদেশ, প্রাণহানি বেড়ে 17। আগাম নির্বাচনের দাবিতে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে শনিবার শিক্ষার্থীদের নেতৃত্বে বেলগ্রেডের রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা হয়। এদিকে ট্রাম্প মাস্কের আধিপত্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে নো কিংস আন্দোলনে সরব হয়েছেন বিক্ষোভকারীরা। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে শনিবার জনসমুদ্রে পরিণত হয় রাজধানী বেলগ্রেডের স্লাভিয়া স্কয়ার। 12 বছর ধরে ক্ষমতায় থাকা ভুচিচের শাসনের অবসান চেয়ে বিক্ষোভ করেন লাখ লাখ মানুষ। শিক্ষার্থীদের নেতৃত্বে এই আন্দোলনে নেমে আসেন সাধারণ নাগরিকরাও। এই সময় ভুচিচের বিরুদ্ধে জোর করে ক্ষমতা আঁকড়ে রাখার অভিযোগ তুলে অবিলম্বে আগাম নির্বাচন দেওয়ার দাবি জানান বিক্ষুব্ধরা। যদিও প্রেসিডেন্টের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ভুচিচ আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছেন। 250 আসনের পার্লামেন্টে তার জোটের দখল রয়েছে 156টি আসনে। তবে লাগাতার আন্দোলনে নড়বড়ে হয়ে উঠেছে ভুচিচের জনপ্রিয়তার ভিত। আজ আমরা এখানে এসেছি সার্বিয়াকে বদলাতে, এই সরকারকে বিদায় জানিয়ে নতুন নির্বাচনের দিকে যেতে। যেভাবেই হোক সেই নির্বাচন হোক। এরপর শুরু হবে আরেক যুদ্ধ। সে যুদ্ধ আর রাস্তায় নয়, এবার হবে ব্যালট বাক্সে। আমরা এসেছি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। পুরো শক্তি, সাহস আর মন প্রাণ দিয়ে আমরা তাদের জন্য আছি, তাদের পাশে আছি। আন্দোলনের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষুব্ধরা। আন্দোলনকারীদের দমাতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে ইলন মাস্কের জন্মদিনে যুক্তরাষ্ট্র জুড়ে নো কিংস আন্দোলনে সরব হয়েছেন বিক্ষোভকারীরা। নিউ জার্সি ও সামনে বিক্ষোভ করেন শত শত মানুষ। ট্রাম্প মাস্কের আধিপত্যে গণতন্ত্র বিপন্ন হয়েছে বলেও দাবি করেন তারা। মাস্কের টুইটার মালিকানা ও রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে মত প্রকাশের জায়গা নিয়ন্ত্রণ করার প্রবণতা নিয়ে উদ্বেগ জানান তারা। পাশাপাশি ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র একটি কর্তৃত্ববাদী পথে এগুচ্ছে বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। ফ্লোরিডায় এভারগ্লেডসের প্রাকৃতিক পরিবেশ ঘিরে গড়ে তোলা হচ্ছে বিতর্কিত অভিবাসী আটক কেন্দ্র এলিগেটর আলকাত্রাজ। দাদে কলিয়ার এয়ারস্ট্রিপে নির্মিতব্য এই প্রকল্প ঘিরে চলছে আদিবাসী ও পরিবেশ কর্মীদের লাগাতার বিক্ষোভ। মিকোসোকে আদিবাসীদের দাবি, এটি শুধু প্রকৃতি নয়, তাদের সংস্কৃতির ওপরও সরাসরি আঘাত। প্রকল্পটি অনুমোদনের আগে কোনো পরিবেশগত মূল্যায়ন হয়নি বলেও জানান তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তানের 4টি প্রদেশ। বন্যায় দুদিনে 32 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। উদ্ধার অভিযানে নামানো হয়েছে সেনা ও জরুরি সেবা সংস্থাগুলো। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ঝুঁকিতে রয়েছে অন্তত 60টি জেলা। এদিকে ভারতের হিমাচলে প্রদেশে বন্যায় 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টানা ভারী বর্ষণে বন্যা কবলে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব, বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশ। বিভিন্ন এলাকায় নদীর পানি বৃদ্ধি, পাহাড় ও ঘরবাড়ি ধসে প্রাণহানির খবর পাওয়া গেছে। বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে সেনা ও জরুরি সেবা সংস্থার কর্মীদের। পাঞ্জাবের লাহোর, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, ওকারা, মুজাফফরগড় সহ বিভিন্ন জেলায় পানির তোড়ে ছাদ ধসে কয়েকজন হতাহত হয়েছেন। করাচিতে ঘটেছে ছাদ ধস ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। বেলুচিস্তানের ঝোব এলাকায় একটি পরিবার আকস্মিক ঢলে ভেসে যায়, সেখান থেকে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আরও বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড়ি ঢল ও বন্যার ঝুঁকিতে রয়েছে অন্তত 7টি জেলা। এদিকে চীনের গুইঝৌ প্রদেশের রংজিয়াং শহরে দ্বিতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। টানা বর্ষণে দুলিও নদীর পানি বিপদসীমার 2 মিটার ওপরে উঠে গেলে শহরের নিচু এলাকাগুলো তলিয়ে যায়। 40,000-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য অঞ্চলের নদী তীরবর্তী জাতিগোষ্ঠীগুলো। দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় জানায়, অন্তত 13টি নদীর পানি সতর্কসীমা ছাড়িয়েছে।
ভারতের হিমাচল প্রদেশে টানা বর্ষণে ধস ও প্লাবনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কুল্লু, ধর্মশালা, মান্ডি ও বিলাসপুর সহ বেশ কিছু জেলায় ধসে পড়েছে ছোট বড় একাধিক সেতু, বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সংযোগ ও পানি সরবরাহ ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর কার্যালয় জানায়, রাজ্যে আগেই দুর্যোগ প্রস্তুতি মহড়া সম্পন্ন করা হয়েছিল, ফলে প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করতে সক্ষম হয়। তবে প্রাথমিক অনুমানে ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে 300 কোটি রুপি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। টানা বৃষ্টি আর ঝড়ে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার পর্যটন শহর কেপটাউন। প্লাবিত শহরের প্রধান সড়ক, যান চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এর মধ্যে দুর্যোগ কবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। টানা বৃষ্টিতে থমকে গেছে কেপটাউনের জনজীবন। দক্ষিণ আফ্রিকার এই বিখ্যাত শহরটির প্রধান সড়কে জমেছে পানি। নির্মাঞ্চলে জলাবদ্ধতায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। অফিস যাত্রী থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়িগুলো আটকে পড়ছে। পর্যটন নির্ভর শহরটিতে ক্ষতির মুখে স্থানীয় অর্থনীতি। পর্যটক শূন্য হয়ে পড়েছে হোটেল, বাজার ও বিনোদন কেন্দ্রগুলো। বৃষ্টি আর শীতের কারণে ঘরবন্দি হয়ে পড়েছেন স্থানীয়রা। ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেরোতে পারতেছে না, প্লাস অনেক ফরেনার কাস্টমার যা আমাদের আশা থাকে ওরাও আসতে পারতেছে না, যার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই মন্দা চলতেছে। এমনিতে শীতের সিজন, তার মাঝে টানা বৃষ্টি, দীর্ঘ 2 সপ্তাহ যাবৎ বৃষ্টি হচ্ছে। অনেক বৃষ্টি এবং সবাই ডিউটি করাও সমস্যা হচ্ছে, এবং তার সাথে সাথে মানুষের জ্বর, সর্দি, কাশি, আমরা সবাই অসুস্থতাও বোধ করতেছি। শুধু সাধারণ মানুষই নন, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর অপরছেন বিপাকে। দোকানপাট খোলা থাকলেও নেই বিক্রি, নেই ক্রেতা। দক্ষিণ আফ্রিকান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে। জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় দুর্ভোগ কাটার সম্ভাবনা এখনই নেই বলে আশঙ্কা স্থানীয়দের। প্রাকৃতিক দুর্যোগের কবলে দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ। প্রচণ্ড শীত, টানা বৃষ্টি আর ঝড়ো হওয়ায় বাইরে চলাচলে সতর্কতার আহ্বান দেশটির আবহাওয়া অধিদপ্তরের। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ। রোম, মিলান, সেভিয়া থেকে শুরু করে প্যারিস পর্যন্ত একের পর এক শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কোথাও কোথাও তাপমাত্রা ছুঁয়েছে 44 ডিগ্রি সেলসিয়াস। ইউরোপ জুড়ে এই তাপপ্রবাহকে জলবায়ু পরিবর্তনের নতুন বাস্তবতা বলছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় শিশু ও বয়স্কদের সুস্থ থাকা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইতালির রাজধানী রোমে শনিবার সকাল থেকে কলোসিয়ামের পাশে ভিড় জমান পর্যটকরা। কেউ ছাতা দিয়ে সূর্যের তাপ ঠেকাচ্ছেন, কেউ ভিজিয়ে নিচ্ছেন রুমাল। শহরের প্রতিটি ঝর্ণার সামনে ছিল দীর্ঘ লাইন। রোম ছাড়াও মিলান, নেপলস আর ভ্যাটিকানে পর্যটকদের ছিল একই দৃশ্য। কোথাও ফ্যান হাতে, কোথাও শীতল পানির ফোয়ারায় মুখ ধুয়ে নিচ্ছেন সবাই। ইতালির নেপলসে তাপমাত্রা পৌঁছায় 36 ডিগ্রি সেলসিয়াসে। শরবতের স্টলগুলোয় উপচে পড়া ভিড়। আবহাওয়া বিভাগ জানায়, ইতালির 27টি বড় শহরের মধ্যে 21টিতেই শনিবার ছিল রেড অ্যালার্ট। এমনকি সেন্ট পিটার্স ব্যাসিলিকা ও স্প্যানিশ স্টেপসের মতো ঐতিহাসিক স্থানীয় পর্যটকরা রোদ এড়িয়ে ছায়ায় অবস্থান নেন। স্পেনের সেভিয়ায় তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। স্থানীয় বাসিন্দারা দুপুরে বাইরে না গিয়ে সকালে কিংবা রাতে ঘোরার পরামর্শ দিচ্ছেন। দিনের বেলা রাস্তায় বের হওয়া কঠিন। অনেকে পার্ক কিংবা নদীর ধারে ছায়ায় গিয়ে বসে আছেন। ক্যানারি দ্বীপ থেকে আসা পর্যটকরা বলছেন, তারা টেম্পারেচার শকে পড়েছেন। আসলে আমরা যেহেতু মাদ্রিদে আছি এবং এখানে সমুদ্র নেই, কোনো সুইমিং পুলও নেই, তাই এই গরম সহ্য করা খুব কঠিন হয়ে পড়েছে, কারণ প্রচুর ঘাম হয় আর এটা অস্বস্তিকর। এদিকে ফ্রান্সের দক্ষিণে পারপিনিয়ানে তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রি সেলসিয়াসে। রুসিলিওনে সকালেই পারদ ওঠে 36-এ। দেশটির 73টি প্রশাসনিক অঞ্চলে তাপপ্রবাহজনিত কমলা সতর্কতা জারি করেছে মেতেও ফ্রান্স। জুনের এই ভয়াবহ তাপপ্রবাহকে জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব বলছেন আবহাওয়াবিদরা। শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নাটকীয় ভোটের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কর ও ব্যয় বিলের ওপর বিতর্ক শুরু করার সিদ্ধান্ত পাশ হয়েছে মার্কিন সিনেটে। সীমান্ত নিরাপত্তা, অভিবাসন, কর ছাড়ও সামরিক খাতে বিশাল অর্থ বরাদ্দ ঠাঁই পেয়েছে 940 পৃষ্ঠার এই মেগা বিলে। ডেমোক্রেটদের কড়া আপত্তির মধ্যে এই বিলটিকে বড় বিজয় হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প।
শনিবার গভীর রাতে মার্কিন সিনেটে 51-49 ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত কর ও ব্যয় বিলের ওপর বিতর্ক শুরু করার পক্ষে মত দেন আইন প্রণেতারা। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা থাকলেও নিজ দলের 2 সিনেটর বিলটির বিপক্ষে ভোট দেন। বিলটিতে ট্রাম্প প্রশাসনের মূল 4টি বিষয় কর ছাড়, অভিবাসন, সামরিক খরচ ও সীমান্ত নিরাপত্তার জন্য অর্থ বরাদ্দ অগ্রাধিকার পায়। বিলটিতে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত মেডিকেইড, ফুড স্ট্যাম্প সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যয় কমিয়ে ধনীদের জন্য কর ছাড় বজায় রাখার পরিকল্পনায় ক্ষুব্ধ ডেমোক্রেটরা। নর্থ ক্যারোলাইনার সিনেটর রিপাবলিকান নেতা থম টিলিস এই বিলের বিরুদ্ধে ভোট দেন। ডেমোক্রেট নেতা চাক শুমার অভিযোগ করে বলেন, সাধারণ জনগণকে কিছু না জানাতেই চরমপন্থী এই বিলটি রাতের আঁধারে সামনে আনা হয়েছে। এরই মধ্যে ডেমোক্রেটরা সিনেট চেম্বারে পুরো বিলটি পড়ে শোনানোর দাবি তুললে নাটকীয়তা চরম রূপ নেয়। এতে বিতর্ক বিলম্বিত হয়, কয়েক ঘন্টা স্থগিত থাকে ভোটাভুটি। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে চেম্বারের বাইরে বৈঠক করেন রিপাবলিকান নেতারা। এদিকে বিলটি নিয়ে খোদ রিপাবলিকান সিনেটরদের আপত্তিতে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, তার বিরোধিতা করা রিপাবলিকান সিনেটরদের পরিবর্তে প্রাইমারিতে প্রার্থী খুঁজছেন তিনি। পরে ট্রুথ সোশ্যালে বিলটিকে মহৎ, বৃহৎ ও সুন্দর বিল আখ্যা দিয়ে একে বড় বিজয় হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে রথযাত্রায় পদদলিত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 50 জন। স্থানীয় সময় রোববার ভোরে কুণ্ডিচা মন্দিরের কাছে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রথযাত্রায় হাজার হাজার ভক্ত দেবতা দর্শনের জন্য ভিড় করেন। এ সময় শুরু হয় হুড়োহুড়ি। মানুষের চাপে ভেঙে পড়ে নিরাপত্তা ব্যারিকেড। ধাক্কা সামলাতে না পেরে অনেকেই পদদলিত হন। ঘটনাস্থলেই কয়েকজন প্রাণ হারান। ভুক্তভোগীদের অভিযোগ, প্রচণ্ড ভিড়ের মধ্যে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। পদদলিত হয়ে হতাহতদের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারকে 25 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সংযুক্ত আরব আমিরাতের রাজমানে কনসুলার সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এখন থেকে শহরটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা এখান থেকে পাসপোর্ট সহ বিভিন্ন সেবা পাবেন। এতে সময় ও অর্থ দুটোই বাঁচবে বলে আশা সংশ্লিষ্টদের। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে প্রায় 2 লাখ বাংলাদেশির বসবাস। শিল্পাঞ্চল হওয়ায় শহরটিতে শ্রমিকের সংখ্যা বেশি। পাসপোর্ট সহ নানা সেবা নিতে প্রবাসী বাংলাদেশিদের ছুটে যেতে হয় বাংলাদেশ কনসুলেটে। এতে সময় ও অর্থ দুই খরচ হয়, পড়তে হয় নানা বিড়ম্বনায়। আজমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করে কনসুলার সেবা সহজ ও দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত বাংলাদেশ সমিতির সহযোগিতায় বাংলাদেশ কনসুলেট দুবাই শিল্পনগরী আজমানে চালু করেছে কনসুলার সেবা কেন্দ্র। গেল শুক্রবার এটি খুলে দেওয়া হয়। আমরা আশানুরূপ সাড়া পেয়েছি এবং সর্বত্রই এইটা বিশেষ করে বাংলাদেশিদের মাঝে যারা স্বল্প বেতনে চাকরি করে এবং যারা সাধারণ শ্রমিক আছে তাদের প্রত্যেকের জন্য একটি বিশেষ সহায়তা হয় বলে আমি মনে করি। এই ধরনের আয়োজন অবশ্য আজমানে এই প্রথম, এর আগে কখনো সমিতির মাধ্যমে এই সার্ভিসটা হয়নি। কনসুলার সেবা কেন্দ্রের তত্ত্বাবধায়করা জানান, প্রতি মাসে এখানে প্রায় 1,500 প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট, জন্ম নিবন্ধন, এনআইডি, প্রবাসী কল্যাণ কার্ড সহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ কনসুলেটের বিশেষ টিম মাসে 2 বার এই সেবা কেন্দ্রে ই পাসপোর্টের বায়োমেট্রিক সংগ্রহ করবে। এছাড়া প্রবাসীরা এই সেবা কেন্দ্র থেকে ইমিগ্রেশন সংক্রান্ত নানা তথ্য, টাইপিং, ভিসা প্রসেসিং, টিকিট করারও সুযোগ সুবিধা পাবেন। আইন কানুন সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য পাবেন বলে জানানো হয়। এই সেবাটা যাতে মানুষের প্রত্যন্ত অঞ্চলে চলে যায়, তার ধারাবাহিকতায় আজমানে আজকে যে পাসপোর্ট সেবা একটা সমিতির মাধ্যমে শুরু হলো। তাদের যেই সেবা, তাদের সেবাটা যেন দোরগোড়ায় পৌঁছতে পারে এবং অত্যন্ত স্বল্প খরচের মধ্য দিয়ে। আমরা চেষ্টা করব আমাদের প্রবাসীদেরকে সকল ধরনের সহায়তা দিতে, শুধু কনসুলার সেবা নয়, তাদের অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যেও আমরা চেষ্টা করতেছি অলরেডি তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে। কনসুলার সার্ভিস দেওয়া হবে মাসে 2 বার। সুতরাং আমরা প্রতিবারই আশা করি আমরা শখানেক
সেবা দেওয়ার মতো আমাদের সেই ব্যবস্থাপনা এখানে আছে। সেবা কেন্দ্রটি উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি। এমন উদ্যোগকে স্বাগত জানান তারা। আগামীতে সেবা কেন্দ্রের কার্যক্রম সৃজনশীল ও গতিশীল করতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চান কমিউনিটি নেতারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পরমাণু চুক্তি নিয়ে ইরানের নতুন প্রস্তাব, নিষেধাজ্ঞা তুলে নিলে অন্য দেশে ইউরেনিয়াম সরিয়ে নিতে রাজি। শিগগিরই ক্ষতি কাটিয়ে উঠবে তেহরান, বলছে IAEA। এবং পাকিস্তানের সেনাবাহিনীর ওপর গাড়ি বোমা হামলায় ভারতকে দায়ী করল ইসলামাবাদ। নিজেদের ব্যর্থতা ঢাকতেই এমন দাবি, বলছে নয়াদিল্লি। অভিযোগ অস্বীকার। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।